নমস্কার। এই মুহূর্তে বেরিয়ে আসলো বিরাট বড় খবর। শুরুতেই হেডলাইন। তৃণমূল আমায় তাড়ায়নি, শেষ দিন পর্যন্ত ধরে রাখতে চেয়েছিল, আজ সত্যি কথাটা বলেই দিলেন শুভেন্দু। কেন নেই বাঙালি প্রার্থী, প্রশ্নের মুখে সুকান্ত। হিন্দু প্রজন্মকে বাঁচাতে বাড়িতে ধারালো অস্ত্র রাখুন, সুকান্তের মন্তব্যে সমালোচনার ঝড়। ইউনূসের উপর চাপ বাড়াচ্ছেন আদানি, মেঘনাথের ভূমিকায় কি মোদি, একেই বলে ভাতে মারার ছক। বিধানসভা নির্বাচনের আগে নতুন দল তেজস জনকল্যাণ পার্টির উত্থান, প্রতীকে এক থালা ভাত। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। একসময় রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূলের প্রথম সারির নেতা ছিলেন তিনি। 2020 সালের ডিসেম্বরের মাঝামাঝি ঘাসফুল শিবির ছাড়েন, যোগ দেন বিজেপিতে। কিন্তু কেন তৃণমূল ছেড়েছিলেন তিনি? রবিবার উত্তর 24 পরগনার বারাসাতে হিন্দু সম্মেলনে তার ব্যাখ্যা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, 2020 সালের ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত আমাকে ধরে রাখার চেষ্টা করেছিল তৃণমূল, কিন্তু আমি ওই দলে থাকতে চাইনি। তার অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে অন্যতম হলো তৃণমূলের তুষ্টিকরণ, তোষণের রাজনীতি। আর তার বিরোধিতা করেই তিনি তৃণমূল ছাড়েন বলে জানালেন বিধানসভার বিরোধী দলনেতা। বারাসাতে হিন্দু সম্মেলনে বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর হামলার তীব্র নিন্দা করেন শুভেন্দু। বলেন, বাংলাদেশে আক্রান্ত নিপীড়িত হিন্দুদের পাশে সবার দাঁড়ানো উচিত। একই সঙ্গে তার বক্তব্য, এখন হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। এরপরই রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, বর্তমান শাসক দলে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম, প্রশাসনিক ও দলগতভাবে। তারা আমাকে ধরে রাখার চেষ্টা করেছে শেষ দিন পর্যন্ত। 2020 সালের 1 ডিসেম্বর পর্যন্ত আমি ওই দলকে পরিত্যাগ করেছি। তার অনেকগুলি কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ ছিল তৃণমূলের তুষ্টিকরণ, তোষণের রাজনীতি। তার বিরোধিতা করতেই তৃণমূল ছাড়েন বলে জানান। এদিন উত্তরপ্রদেশে প্রসঙ্গ তুলে তিনি বলেন, মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদবের সময়ে 2012 থেকে 2017 সাল পর্যন্ত উত্তরপ্রদেশে 5 বছরে 375টি সাম্প্রদায়িক হিংসা হয়েছে। আর এখন সুশাসন কাকে বলে, সুরক্ষা কাকে বলে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেখিয়ে দিয়েছেন। 21 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমোকে হারানোর কথা তুলে ধরে হিন্দুদের এক হওয়ার বার্তা দিলেন শুভেন্দু। বলেন, নন্দীগ্রামে 100 হিন্দুর মধ্যে 64 জনকে একজোট করতে পেরেছিলাম, তাতেই 1956 ভোটে জিতি। আর 24 লোকসভা নির্বাচনে নন্দীগ্রামে 100-র মধ্যে 72 জন হিন্দু একজোট হয়েছিলেন, তাতে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় লিডও বাড়ে। রাজ্যে পরিবর্তনের আহ্বান জানিয়ে তার বক্তব্য, সমাধান একটাই, হিন্দুদের এক হতে হবে। কেন নেই বাঙালি প্রার্থী, প্রশ্নের মুখে সুকান্ত। বিজেপির অনুমান অনুযায়ী দিল্লিতে প্রায় 15 লক্ষের কাছাকাছি বাঙালি ভোট রয়েছে। তা সত্ত্বেও এ ব্যাপারে বিধানসভা ভোটে একজন বাঙালিকে প্রার্থী করেনি বিজেপি। এই আবহে আজ দিল্লির বাঙালি ভোটারদের দলবদ্ধভাবে বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য সওয়াল করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আগামী 27 জানুয়ারি থেকে দিল্লির বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকায় প্রচার চালাবেন সুকান্ত। বিধানসভা ভোটে তো ভোটেই, এমনকি পুর নিগমের ভোটে একজনও বাঙালি সমাজের ব্যক্তিকে প্রার্থী করেনি বিজেপি। আজ দিল্লির বাঙালি সমাজের মকর সংক্রান্তি পালন অনুষ্ঠানে সুকান্তের সামনেই বাঙালিকে প্রার্থী না করা নিয়ে ক্ষোভ জানান বাঙালি সমাজের প্রতিনিধিরা। সংগঠকদের বক্তব্য, দিল্লির প্রায় 1 ডজনের বেশি আসনে বাঙালি ভোট অনেকাংশে নির্ণায়ক শক্তি। তা সত্ত্বেও কোনো বাঙালিকে টিকিট কেন দেওয়া হলো না, তা নিয়ে প্রশ্ন ওঠে। পরে এ প্রসঙ্গে সুকান্ত বলেছেন যে, বাঙালির সমাজের মধ্যে ঐক্য না থাকা এক্ষেত্রে বড় সমস্যা। তাছাড়া যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে। সেখানে শিখ সমাজের মধ্যে ঐক্য থাকায় সব দলে তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব রয়েছে। পাশাপাশি সুকান্ত আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে বাঙালি সমাজ যদি দিল্লিতে ঐক্য প্রদর্শন করে, সেক্ষেত্রে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বাঙালি সমাজের প্রতিনিধিত্বের বিষয়ে দরবার করবেন। হিন্দু প্রজন্মকে বাঁচাতে বাড়িতে ধারালো অস্ত্র রাখুন, সুকান্তের মন্তব্যে সমালোচনার ঝড়। ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা খুশি বানান, আগামী প্রজন্মকে যদি বাঁচাতে চান ভালো হিন্দু বানান, বাড়িতে অস্ত্র রাখুন। ধর্ম সংস্কৃতি না রাখতে পারলে আপনার ছেলে ডাক্তার হন, অফিসার হন, ফুটে যাবেন। হুগলির কুন্তিঘাটে রাম মন্দিরের উদ্বোধন করে এই খোলামেলা ডাক দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নাগরিক সমাজের সদস্যরা বলছেন, অস্ত্র দিয়ে কখনো হিন্দু ধর্মকে রক্ষা করা হয়নি। তৃণমূলের মতোই কংগ্রেস নেতৃত্ব উস্কানিমূলক মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। বাংলায় হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই শান্তিতে বাস করেন। এই রাজ্যে সম্প্রতির বাঁধন শক্ত থাকায় কোনো প্রবচনা কাজ দেয় না। তবুও রাম মন্দির নির্মাণ হোক বা রামনবমীর অনুষ্ঠান, সবেতেই দেখা যায় বিজেপির নেতাদের উস্কানিমূলক মন্তব্য করতে। ধর্ম নিয়ে রাজনীতির সুর বারবার এ রাজ্যে চড়িয়েছে গেরুয়া শিবির। কখনো দিলীপ ঘোষ, কখনো সুকান্ত মজুমদার, কখনো আবার অন্যরা। মেরুকরণের অস্ত্রে শান দিয়েছেন রাজনীতির ওজন বাড়ানোর জন্য। লোকসভায় রাম ধাক্কা খাওয়ার পরেও রাম রাজনীতির কারবারিরা সেই সুর বদল করতে নারাজ।
তাই রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কণ্ঠে শোনা গেল উগ্র হিন্দুত্বের অস্ত্রের শান দেওয়ার কথা। হুগলির কুন্তিঘাটে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে সুকান্ত মজুমদার চড়া সুরে হিন্দুদের ডাক দেন জোট বাঁধার। ধর্ম নিয়ে রাজনীতির সুর বারবার এ রাজ্যে চড়িয়েছে বিজেপি। কখনো দিলীপ ঘোষ, কখনো সুকান্ত মজুমদার, কখনো আবার গেরুয়ার বিতর্কিত নেতারা মেরুকরণের অস্ত্রে শান দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের মতোই ধর্মনিরপেক্ষ শিবিরে অন্যান্য দলও বিধছে এই কাণ্ডজ্ঞানহীন মন্তব্যের জন্য। নাগরিক সমাজের প্রতিনিধিরাও বলছেন বাংলায় অশুভ শক্তির মাথা তুলতে পারে না, পারবেও না। তবুও যারা বাংলার জনমন না বুঝে এই উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভাজনের কৌশল নিচ্ছে তাদের প্রত্যাখ্যান করার কথাই বলছেন ধর্মনিরপেক্ষ সুস্থ সংস্কৃতিবান মানুষ। উত্তরপ্রদেশ, গুজরাটের মতো বাংলাতেও ভাগাভাগির কালচার গড়ে তোলার এই প্রয়াসের কড়া নিন্দা করছে তৃণমূল কংগ্রেসের মতোই সংস্কৃতিবান মানুষেরাও। ইউনুসের উপর চাপ বাড়াচ্ছেন আদানি, মেঘনাথের ভূমিকায় কি মোদি? একেই বলে ভাতে মারার ছক। মাসের পর মাস পেরিয়ে গেলেও এখনও বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করেনি ইউনুস সরকার। এই অবস্থায় নতুন করে সে দেশকে সময় বেঁধে দিয়েছে আদানি গ্রুপ। আগামী জুনের মধ্যে বকেয়া পরিশোধ করতে হবে। আর এর জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছে নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ এই শিল্পপতি। তবে এই সময়সীমা নতুন নয়। গত বছরের 7 নভেম্বর পর্যন্ত সময় আদানির গ্রুপ বেঁধে দিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ওই সময় একটি ইউনিট থেকে উৎপাদনও বন্ধ করে দেওয়া হবে বলে বার্তা দেওয়া হয়। এই অবস্থায় আলোচনার মাধ্যমে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গেলেও রবিবার ফের একবার এই ইস্যুতে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে চিঠি দিল আদানি, যেখানে পাওনা মেটানোর কথা বলা হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পিডিবির কাছ থেকে আদানির পাওনা 84 কোটি 50 লাখ মার্কিন ডলার। 6 জানুয়ারি পর্যন্ত পিডিকে সরবরাহ করার বিদ্যুতের বিল হিসেবে বিপুল এই বকেয়া জমেছে। আর তা এখন মেটাতে হবে পিডিপকে। আর তা মনে করিয়ে দিয়েই আদানির তরফে এই চিঠি দেওয়া হয়েছে। জুনের মধ্যে বিল পরিশোধ করা না হলে চুক্তি অনুসারে বিলম্ব ফি হিসেবে পরিশোধ করতে হবে পিডিবি। এই প্রসঙ্গে প্রথম আলোকে শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, বিলে কয়লার দাম নিয়ে বিতর্ক আছে, ফলে সেই বিতর্ক মেটালে পিডিবির কাছ থেকে আদানির পাওনা হবে 70 কোটি ডলারের মতো। পুরনো বকেয়া জমলেও এখনও নিয়মিত বিল পরিশোধ করা হচ্ছে। বকেয়া বিল নিয়ে দীর্ঘদিন ধরেই চিঠি চলাচলি করছে আদানি ও পিডিবি। আদানির বিদ্যুৎ কেন্দ্রটি ঝাড়খণ্ডের গোড্ডায় নির্মিত। এই বিদ্যুৎ কেন্দ্র 1600 মেগাওয়াট ক্ষমতার, 800 মেগাওয়াট সক্ষমতার 2টি ইউনিট আছে বিশাল এই কেন্দ্রে। চুক্তি অনুযায়ী এই বিদ্যুৎ প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ 25 বছর ধরে কিনবে বাংলাদেশ। প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় 2023 সালের এপ্রিলে। দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় একই বছরের জুনে। 2017 সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে পিডিবি দিনে 1500 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছে বিশাল এই কেন্দ্রটি। গত নভেম্বরে একটি ইউনিট বন্ধ করার পর বিল মেটানো নিয়ে আদানির সঙ্গে একটা চুক্তি হয়। আর এরপরেই বন্ধ ইউনিট চালু করে আদানি। বিল পরিশোধে নতুন করে ঋণপত্র খোলে পিডিবি। এই ঋণপত্রের অধীনে এখন বিল পরিশোধ করা হচ্ছে। ওপার বাংলার সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বর্তমানে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা অনেকটাই কম। মূলত শীতের কারণে এই চাহিদা কম। আর সেই কারণেই একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ করছে আদানি। সামনেই গরম, আর সেই সময় 2টো ইউনিট চালু হতে পারে বলে খবর। বিধানসভা নির্বাচনের আগে নতুন দল তেজস জনকল্যাণ পার্টির উত্থান, প্রতীকে একতলা ভাত। 2025 সালের শুরুতেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে উত্তেজনার পারদ চড়ছে। শাসক দল তৃণমূল ইতিমধ্যে নির্বাচনী ময়দানে নাম লিখিয়ে প্রচারে ব্যস্ত। পাল্টা বিজেপি স্যালাইন, আরজিকর হাসপাতাল ইত্যাদি বিভিন্ন ইস্যুতে শাসক দলকে আক্রমণ শানাচ্ছে। তবে এই রাজনৈতিক লড়াইয়ের মধ্যে রাজ্যের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। বাংলার রাজনীতির মঞ্চে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল তেজস জনকল্যাণ পার্টি, যার প্রতীক একতলা ভাত। দলনেত্রী রবি গুপ্ত এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, দলের নাম ও প্রতীকের পেছনে রয়েছে বিশেষ তাৎপর্য। তিনি বলেন, তেজস কথাটির অর্থ সূর্যের প্রথম রশ্মি, যা নতুন শক্তির প্রতীক। দলের লক্ষ্য সমাজের সর্বস্তরে মানুষের কাছে ন্যায় বিচার ও সঠিক পরিষেবা পৌঁছে দেওয়া। প্রতীকের একতলা ভাত সাধারণ মানুষের অধিকার ও জীবন ধারণার প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে। তেজস জনকল্যাণ পার্টির আত্মপ্রকাশ যে শুধুমাত্র একটি নতুন দলের আগমন নয়, বরং একটি নতুন সম্ভাবনার বার্তা বহন করে তা স্পষ্ট। বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে এই দলের ভূমিকা কতটা প্রভাব ফেলবে তা ভবিষ্যৎ বলবে। তবে নির্বাচনের আগে নতুন এই দলের আগমন রাজনীতির দৌড়ে নতুন উত্তেজনা যোগ করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।